আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ফাইন্যান্সিয়াল ক্রাইম অপশনাল সাবজেক্ট, এই সাবজেক্টের আপনাদের আজকে প্রথম ক্লাস। যারা ফাইন্যান্সিয়াল ক্রাইম নিয়েছেন তাদের দুইটা অ্যাডভান্টেজ: এক নাম্বার হচ্ছে একটা অপশনাল সাবজেক্টে পাশ করবেন, দুই নাম্বার হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইম রিলেটেড যে পড়াশোনাগুলি আছে এগুলি আমাদের ব্যাংকের ডে টু ডে অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সো এই সাবজেক্টে যা পড়বেন তা আপনার লং লাস্টিং অ্যাক্টিভিটিতে পারফর্ম করবে এবং এটা আপনার একটা অ্যাসেট হিসেবে কাজ করবে। তাহলে আমি আসলে বলার চেষ্টা করছি কি, ফাইন্যান্সিয়াল ক্রাইম শুধু এই সাবজেক্ট আপনি পাশ করলেই শেষ হচ্ছে না। এই সাবজেক্টের রেশ কিন্তু আপনার ওয়ার্ক এনভায়রনমেন্ট, আপনার ওয়ার্কিং অ্যাক্টিভিটিতেও পড়ছে। সুতরাং এই সাবজেক্টটা একটু মনোযোগ দিয়ে সবাই পড়বেন। মানে মনোযোগটা আমি জাস্ট এই টাইপের মনোযোগ চাচ্ছি যে আপনি যা পড়ছেন বুঝে পড়ছেন এবং পরীক্ষা শেষ হওয়ার পরেও ওই পড়ার কনসেপ্টটা যাতে আপনার মাথায় থাকে, এটা হচ্ছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। প্রথম দিনে আমরা যেহেতু এই সাবজেক্টটাতে আমরা একটু কোয়েশ্চেন প্যাটার্নটা একটু দেখে নিই। আমরা সাজেশন যেটা রেডি করেছি, সাজেশনে আমরা সবকিছু মিলিয়ে 24টা প্রশ্ন রেখেছি এখানে। একটু একটু কনসেপচুয়াল এবং এই প্রশ্নগুলি ছোট ছোট, খুব বড় হবে না। আমরা 24টা ব্রড কোয়েশ্চেন রেখেছি। 24টা ব্রড কোয়েশ্চেন যত আর্লি স্টেজে আমরা শেষ করতে পারি, যত দ্রুত শেষ করতে পারবো। তারপরে আমরা শর্ট নোট, তারপরে আমরা ডিফারেন্স, ম্যাথমেটিক্যাল টার্ম, কেস স্টাডি নিয়ে আলোচনা করব। বাট অল আর ডিপেন্ডস অন দিস 24 কোয়েশ্চেন্স। সো এই 24 কোয়েশ্চেন্স ঠিকঠাক করে শেষ করাটা সবার আগে জরুরি। 24টা প্রশ্ন দেখে মনে হচ্ছে যে অনেক প্রশ্ন, ভাইয়া কত বেশি সময় লাগবে কিনা। না, খুব বেশি সময় লাগবে না। খুব বেশি সময় লাগবে না, কারণ এটা আমাদের ছোট ছোট প্রশ্ন, খুব বেশি মানে রোবোস্ট এবং আনকমন প্রশ্ন নাই। কোয়েশ্চেন পেপার ব্রড কোয়েশ্চেনে যে 24টা শিট যেভাবে আছে, আপনাদের অ্যান্সার শিটটা সেভাবেই সাজানো আছে, সেভাবেই সাজানো থাকবে। সো মানে খুব পড়তে সাজেশনের সাথে অ্যালাইন করে মোটামুটি আপনারা পড়তে পারবেন। একটা দুইটা জায়গা হয়তো একটু এক্সেপশনাল ক্রিয়েট হতে পারে, সেটা আমরা আলাদা করে ডিসকাস করব বা সেটাকে আলাদাভাবে একটু অ্যাড করে নিব ইনশাল্লাহ। মানে কোনো জায়গায় হয়তো আপনাদের কনসেপ্টটাকে একটু একটু ভালো করার জন্য আমরা একটা দুইটা জায়গায় হয়তো নতুন করে কোনো একটা পার্টকে অ্যাড করব বা কোনো একটা পার্টকে কমাবো। বাট ওভারঅল পার্টে আপনাদের পড়া প্রায় একই রকম থাকবে, মানে ওভারঅল একই রকমই থাকবে। দুই, তিন, হ্যাঁ, অলমোস্ট একই রকমই থাকবে। আমরা দুইটার সাথে অ্যালাইন করে নিব কোনটার সাথে। ম্যাথ প্রশ্নটা ভাইয়া প্রথম নিতে চাচ্ছি না। আমি কনসেপ্ট সিটিআর আসটিআর যদি আমি না বুঝি, আমি তাহলে এখন আপনাকে প্রথম দিন কিভাবে ম্যাথ করাবো বলেন? তাহলে তো আপনাকে একটা মুখস্থ শীট আমি বলবো যে এটা আমরা আজকে ক্লাস করি। আমরা আলোচনা কর, আমি 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 নিজেও ডিসিশন নিয়েছি যে ম্যাথটা আমরা ব্রড কোশ্চেন শেষ হলে শেষ করব। ম্যাথটা মানে আপনাদের মিডল অফ কন্ডিশনে পড়া। এখন আপনার যদি মানে কনসেপ্টটা না ঢুকলে তো আপনি আসলে ম্যাথ কি করবেন? ম্যাথ তো আর মুখস্থ জিনিস আসবে না। ম্যাথে তো ডেফিনেটলি কোনো না কোনো পার্টকে অ্যাড করিয়ে ম্যাথটা দেওয়া হয়, তাই না? সো ম্যাথের ওই পার্টটাকে লিঙ্ক আপ করতে গেলে তো আপনার তো বেসিকটা আগে ঠিক হতে হবে। আমি নিজেও বুঝতে পারছি যে ধরেন ম্যাথ সিঙ্গেল কোশ্চেন এগুলি হচ্ছে আপনাদের জন্য মার্কসের জন্য ভালো। বাট রিয়েলিটিটা হচ্ছে আপনি যদি একটা জিনিসের মাঝখান থেকে শুরু করেন, আহ, সেটা আপনার জন্য ভালো হবে না, মানে পরীক্ষাটা ভালো হবে না আপনার। আপনি মনে করছেন আমি ম্যাথ প্র্যাকটিস করে এটা আলাদা করে পড়বো, তারপরে ব্রড কোশ্চেন পড়লে পড়বো, না পড়লে নাই, না। আপনার তাহলে কনসেপ্টটা তো ক্লিয়ার হবে না। কনসেপ্ট ক্লিয়ার না হলে তো ম্যাথ বা কেস স্টাডি জায়গাগুলিতে গিয়ে আপনি মানে একটু পারপ্লেক্স ফিল করতে পারেন। দ্যাটস ওয়াই আমরা ব্রড কোয়েশ্চেনটা আগে শুরু করেছি। বাট আমরা ব্রড কোয়েশ্চেনটা তো টাইম নিচ্ছি যে উইদিন শর্ট টাইম আমরা ব্রড কোয়েশ্চেনটা শেষ করেই আমরা ম্যাথটা শুরু করে ফেলবো। এবং এইটা এমন হবে না যে ম্যাথটা আমরা শেষের উইকে ম্যাথ পড়ছি, সেইটা আসলে হবে না। আমরা আগেই শেষ করবো ইনশাল্লাহ। সো একটু মানে সিস্টেমের জন্য একটু ধৈর্য ধরেন। আর এই ধৈর্যটা আপনার ভালোর জন্যই, মানে আমার জন্য না। আমিও চাইলে এখন ম্যাথ করাই শেষ করে ফেলতে পারি, বাট এটা আপনি দেখা গেল যে পরীক্ষার আগে এসে আবার বলবেন যে ভাইয়া ম্যাথটা একটু রিভিউ করান। আর আমরা মিডল স্টেজে ধরলে আমাদের আশা করছি যে ঝামেলা একটু কম হবে। হ্যাঁ, আপনাদের জন্যই ভালো হবে। আপনাদের সাইডটাকে প্রায়োরিটি দিয়ে আমরা আসলে কাজ করার চেষ্টা করছি। ওকে, প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের, আমরা ব্রড কোশ্চেনে চলে যাই।
এবং আপনারা, যেহেতু আমি বলছি সবার জন্য, ইচ অ্যান্ড এভরি ব্যাংকার, যেই ব্যাংক যেই ডিপার্টমেন্ট যেখানে আছেন না কেন, এটা আপনার পরীক্ষার পরেও আপনার হেল্প করবে। সুতরাং গোড়া থেকে আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের ঠিকঠাক করে রাখতে হবে, একটু যাতে বুঝে পড়তে পারি প্লিজ। যদি কারো কোনো কোয়েশ্চেন হয়, আমি যেমন আইটিতে বলি না যে আবার আপনাকে, আপনি আমাকে কোয়েশ্চেন করেন, এটা ডেপথ নলেজ ক্যারি করেন। আমি বলি যে মোটামুটি আপনি কনসেপ্টটা ক্লিয়ার করে পরীক্ষার হলে লিখে পাশ করলেই হয়ে গেল, যদি আপনি আইটিতে না কাজ করেন। বাট ফাইন্যান্সিয়াল ক্রাইমটা আপনি মোটামুটি বুঝে শুনে পাশ করার মতো লিখলেই হয়ে গেল, এটা আমি বলি না। কারণ এটা আপনাকে পরেও সাপোর্ট দিবে। সো আমি বলি যে এই সাবজেক্টটা যেহেতু ক্লাসে জয়েন করেছেন, এই সাবজেক্টটা যাতে আপনার একটু কোর নলেজটা ভালো থাকে। প্রথম প্রশ্ন, সাজেশনেরই প্রথম প্রশ্ন আমাদের, হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ক্রাইম? এক্সপ্লেন কমন ফাইন্যান্সিয়াল ক্রাইম ইন বাংলাদেশ। অল মানি লন্ডারিং আর ক্রাইমস, বাট অল ক্রাইমস আর নট মানি লন্ডারিং। এক্সপ্লেইন। এখানে আসলে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে ক্রাইম, ফাইন্যান্সিয়াল ক্রাইম, মানি লন্ডারিং। তিনটা না, তিনটা জিনিস, তিনটা অবৈধ কাজ। একটা কি? সিঙ্গেল ক্রাইম, আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইম, আরেকটা হচ্ছে মানি লন্ডারিং। সো তিনটার মধ্যে আমরা আগে একটু সম্পর্ক বৈসাদৃশ্য চিন্তা করি। ক্রাইম মানে অপরাধ। সো যে কোনো ধরনের অপরাধকেই আমরা ক্রাইম বলতে পারি, যে কোনো ধরনের অপরাধকেই আমরা ক্রাইম বলতে পারি। মানে বাংলাদেশে প্রচলিত আইন, বাংলাদেশের প্রচলিত আইন বলেছি আমি, বাংলাদেশের প্রচলিত আইনে নির্দিষ্ট নিয়মের বাহিরে কোনো কাজ পরিচালনা করলেই সেটাকে আমরা অপরাধ হিসেবে চিহ্নিত করতে পারি। ফাইন্যান্সিয়াল ক্রাইম, ফাইন্যান্সিয়াল ক্রাইম হচ্ছে এমন ধরনের অপরাধ যে সকল অপরাধ ফাইন্যান্সিয়াল সিস্টেম, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের উপর বেস করে সংগঠিত হয়। ফাইন্যান্সিয়াল সিস্টেম, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের উপর বেস করে যে সকল অপরাধ সংগঠিত হয় সেগুলিকে ফাইন্যান্সিয়াল ক্রাইম বলে। আমরা কবে, আপনারা দেখেছেন মানে ফেসবুকে ঢুকলে এটা দেখা যায়, একটা 11 বছরের একটা মেয়ে কোন একটা রিলেশনশিপে জড়িয়েছে, 13 বছর বয়সে উনি, ওনার একটা বেবি হয়েছে, এখন আবার কোর্টে গিয়েছে, ওনাদের মনে হয় মানে কি জানি বলে, উম, মানে হাজবেন্ড ওনাকে তালাক দিয়েছে। দেখেছেন না, ফেসবুকে পাওয়া যায় না? আমরা মানে অনেকে দেখেছেন কেউ? জি স্যার। হ্যাঁ, ছোট মেয়ে, একদম ছোট মেয়ে, 11 বছর বয়সে মেয়েটার বিয়ে হয়েছে, তারও আবার রিলেশন ছিল। সো এইটাকে আমরা কি বলবো? ক্রাইম? ফাইন্যান্সিয়াল ক্রাইম কি বলবো? ক্রাইম স্যার। এটা এটা ক্রাইম, ক্রাইম। ক্রাইম এটা। ক্রাইম। দ্য ক্রাইম। এটা ইটস ক্রাইম, নট ইনক্লুড ইন দ্য ফাইন্যান্সিয়াল। রাইট। এটা ক্রাইম কারণ এটার সাথে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস নেই। এই সাবজেক্টটা যেহেতু আমার পরে লাগবে, লং টার্ম মনে রাখলে আপনার জন্য ভালো হবে। আমি একটু এক্সপেক্ট করবো আপনারা আমার সাথে বিভিন্ন ইস্যুতে একটু রেসপন্স করবেন। সো এটা ক্রাইম, কারণ বাল্যবিবাহ এটা আসলে ফাইন্যান্সিয়াল ইস্যুর সাথে জড়িত না। সো এটা ক্রাইম। আমরা যদি কোনো রেপের সিচুয়েশন বলি, সেটাও ক্রাইম, ফাইন্যান্সিয়াল ক্রাইম না। ফাইন্যান্সিয়াল ক্রাইম হবে ফাইন্যান্সিয়াল সিস্টেম, ইনস্টিটিউশন বা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টগুলি যেটার সাথে ইনভলভ থাকবে, অর্থাৎ ফাইন্যান্স, টাকা যেটার সাথে জড়িত থাকবে, যে অপরাধের পিছনে টাকা মোটো, সেই অপরাধগুলিকে বলবো ফাইন্যান্সিয়াল ক্রাইম। এটা সুন্দর ভাষা, একদম র। যে সকল অপরাধের পিছনে মূল হোতা, মূল উদ্দেশ্য হচ্ছে টাকা, সেই সকল ক্রাইমকে বলবো ফাইন্যান্সিয়াল ক্রাইম। অনেকগুলি ফাইন্যান্সিয়াল ক্রাইমের এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে: ফ্রড, ফরজারি, করাপশন, ট্যাক্স এভিয়েশন। কিন্তু জানেন ফ্রড ফরজারি মানে হচ্ছে চাতুরতা দুর্নীতি, করাপশন দুর্নীতি, ব্রিভারি ঘুষ খাওয়া, ট্যাক্স এভিশন কর ফাঁকি দেওয়া, ইনসাইডার ট্রেডিং এন্ড মার্কেট ম্যানিপুলেশন, এটা শেয়ার মার্কেটে একটা কোম্পানির শেয়ার নিজে কিনে কম দামে কিনে বেশি দামে বিক্রি করা, লোন স্ক্যাম, ডকুমেন্টেশন জাল করে দেওয়া অথবা মানে কোলেটারের ভ্যালু কম দেওয়া, মানি লন্ডারিং এটাও ফাইন্যান্সিয়াল ক্রাইম। আমি এখন এটা পড়ি না এই জন্য এটা শুধু বলে গেলাম। টেরোরিস্ট ফাইনাম এটাও ফাইন্যান্সিয়াল ক্রাইম। proliferation of financing of proliferation of financial activities, এটাও ক্রাইম, এটাও ক্রাইম। অনলাইন গ্যাম্বলিং এন্ড ভেটিং, এটাও ক্রাইম। হুন্ডি হাওলা, এটাও এটা ক্রাইম। আগেরটা কি ক্রাইম ভাই?
কারণ এগুলি সব মানে নর্মাল অ্যাক্টিভিটিজ এর ক্ষেত্রে এগুলি সব আপনার রেগুলার অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত হওয়ার কারণে আপনার বুঝতে পারতেছি যে এগুলি সব আসলে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত। সো এই ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত এই অপরাধগুলিকে আমি ফাইন্যান্সিয়াল ক্রাইম বলতে পারি। ঠিক আছে, এই ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস গুলির সাথে ফাইন্যান্সিয়াল ক্রাইম proliferation বলতে পারি। of financing of এটা কি? এটা এটা কি দিলেন? জি। এটা হচ্ছে প্রলিফারেশন, এটা আমরা পরে পড়বো অবশ্য। প্রলিফারেশন অফ ফাইন্যান্সিং ফর অথবা অফ ওয়েপেন্স অফ মাস ডিস্ট্রাকশন। ওয়েপেন মানে হচ্ছে অস্ত্র মানে কেনা বেচার সঙ্গে জড়িত। অস্ত্র কেনাবেচার সাথে জড়িত ইস্যু আর কি। হ্যাঁ, ওয়েপেন্স মাস ডিস্ট্রাকশন। মাস ডিস্ট্রাকশন মানে ধরেন এটাকে যেটাকে আমরা বলি গণবিধ্বংসী অস্ত্র ব্যবসার জন্য ব্যবহৃত অর্থ। সুন্দর অর্থ হচ্ছে এটা, গণবিধ্বংসী। গণবিধ্বংসী কারণ এটা হচ্ছে ওয়েপন মানে অস্ত্র, মাস মানে হচ্ছে অনেক জনগণ, গণ গণ, ডিস্ট্রাকশন মানে বিধ্বংসী। গণবিধ্বংসী বিভিন্ন ধরনের অস্ত্রের জন্য যেই ফাইন্যান্সিংটা হয় সেটাকে বলা হয় প্রলিফারেশন অফ ফাইন্যান্সিং অফ ওয়েপন ইন মাস ডিস্ট্রাকশন। এটাও একটা অপরাধ। তাহলে সবগুলি হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইম, বিকজ এই সবগুলি অপরাধের পিছনে ফাইন্যান্সটা জড়িত। এখন এই অপরাধগুলির পরে তার মানে আমরা ফাইন্যান্সিয়াল ক্রাইম নিয়ে কারো কোনো সমস্যা নাই, ক্রাইম নিয়েও কোনো সমস্যা নেই। এই দুইটা জিনিসের পাশাপাশি মানি লন্ডারিং এর পার্সপেক্টিভে আমরা তিনটা ধরনের অপরাধ বা তিনটা অ্যাক্টিভিটিসকে আরেকটু ডিগ আউট করে পড়বো। সেই তিনটা কাজ হচ্ছে, একটা মানি লন্ডারিং, আরেকটা হচ্ছে টেররিস্ট ফাইন্যান্সিং, আরেকটা হচ্ছে প্রলিফারেশন অফ ফাইন্যান্সিং ইন ওয়েপন মাস ডিস্ট্রাকশন। এই তিনটা জিনিসকে আমরা আরেকটু ডিপ পড়বো। সো প্রথমে পড়ার চেষ্টা করছি মানি লন্ডারিং। মানি লন্ডারিং কি? মানি লন্ডারিং হচ্ছে এমন এক ধরনের অপরাধ যে অপরাধের মাধ্যমে আমি আমার অবৈধ উৎস থেকে অর্জিত কোনো অর্থ, তাহলে অর্থটা হচ্ছে অবৈধ উৎস থেকে অর্জিত অর্থ বা সম্পদ, যাই হোক না কেন, অর্থ সম্পদ, অবৈধ উৎস থেকে অর্জিত কোনো অর্থ বা সম্পদের উৎসটাকে হাইড করে সেইটাকে মার্কেটে বৈধ অর্থ হিসেবে প্রবেশ করানো, প্রকাশ করানো, প্রসেসটাকে বলা হয় মানি লন্ডারিং। তাহলে মানি লন্ডারিং এর ক্ষেত্রে আমি জিজ্ঞেস করবো আবার আপনাদেরকে ডেফিনেশনটা। তাহলে মানি লন্ডারিং কি? অবৈধ উৎস থেকে অর্জিত কোনো অর্থ বা সম্পদ, যদি কোনো ব্যক্তি সেই অর্থ বা সম্পদের উৎসটাকে হাইড করে সেটাকে লেজিটিমেট ওয়েতে মানে বৈধ ওয়েতে সমাজে, রাষ্ট্রে প্রবেশ করানো বা প্রকাশ করানোর চেষ্টা করার প্রসেসকে বলা হয় মানি লন্ডারিং। যিনি এই কাজ করেন তাকে বলা হয় মানি লন্ডারার। তাহলে মানি লন্ডারিং এ যে অর্থটা বা যে সম্পদটা মানি লন্ডারিং এ ইনভলভ থাকে সেটা অবৈধ উৎস থেকে অর্জিত হয়, এবং যিনি এই অর্থটা নিয়ে আসেন তিনি ট্রাই করেন এই অবৈধ উৎসটাকে সমাজে বৈধ বলে চালিয়ে দিবে, এবং বৈধ বলে চালিয়ে দেওয়ার জন্য তিনি নানা রকম মেকানিজম অ্যাপ্লাই করেন। এই সব মেকানিজম হচ্ছে মানি লন্ডারিং এর ইন্টারনাল বিভিন্ন মেকানিজম। যেহেতু অর্থের উৎসটা অবৈধ, সো ওই অর্থটা প্রপার ওয়েতে ব্যবহার করা, প্রপার ওয়েতে ব্যবহার করা বা সেটা সমাজে কোনো জায়গায় গেলে সেটা ডেফিনেটলি অবৈধ ওয়েতেই ব্যবহার হচ্ছে, এই জন্য এটাকে আমরা অপরাধ হিসেবে চিহ্নিত করব। এখানে অনেক অপরাধ আছে যেগুলির উৎস অবৈধ না। হ্যাঁ, উৎস অবৈধ না। এখন ধরেন আমার একটা জমি রেজিস্ট্রি করতে যাব, এখন রেজিস্ট্রি করতে পারছি না। ধরেন আমি আমি নিজেই ভিকটিম, সো আই এম সেইং দিস টাইপস অফ এক্সাম্পল। বড় বোন আমার বড় বোন বাইরে থাকতো, বাড়িতে বিদেশ থাকতো, তারা বাংলাদেশে আসছে, পার্মানেন্টলি চলে আসছে, মানে এটা এটা জেনুইন এক্সাম্পল। বাংলাদেশে চলে আসছে। সো বাংলাদেশে আসার সময় তাদের যে পাসপোর্টটা ছিল সেই পাসপোর্টটায় ওই বাইরে থাকতে পাসপোর্টে ওই দেশে বাংলাদেশের যে দূতাবাস সেখান থেকে ওদের পাসপোর্ট করার সময়, ও অনেক দিন ছিল, প্রায় 25 বছর বাইরে। পাসপোর্ট করার সময় একটা জন্ম নিবন্ধন করতে হয়েছে, ওরা এটা দূতাবাস করেছে। তো জন্ম নিবন্ধন করতে গিয়ে ভুলে
ওর হাজবেন্ডের জায়গায় ওর বাবার নাম, ওর বাবার নামের জায়গায় ওর হাজবেন্ডের নাম লিখে দিয়েছে। তো ওরা তো পাসপোর্টে দেখেছে নাম ঠিক আছে, হাজবেন্ডের নাম হাজবেন্ডের জায়গায় আছে, বাবার নাম বাবার জায়গায় আছে, কিন্তু এটার ভিতরে যে একটা জন্ম নিবন্ধনের নাম্বার ইনক্লুড করা আছে, এইটা ওরা ওখানে দেখে নাই, কেউ ওদেরকে বলেও নাই। বাংলাদেশে আসছে, যেহেতু একবারে চলে আসছে, সো বাংলাদেশে এখন তাকে জন্ম নিবন্ধন কার্ড করতে হবে। জন্ম নিবন্ধন কার্ড যখন করতে গেছি, জন্ম নিবন্ধন মানে এনআইডি কার্ড করতে হবে। এনআইডি কার্ড যখন করতে গেছি, তখন পাসপোর্ট দিলাম, পাসপোর্ট দেওয়ার পরে বললো যে পাসপোর্ট দিয়ে জন্ম নিবন্ধন মানে এনআইডি হবে না, কি করতে হবে, একটা জন্ম নিবন্ধন লাগবে। তো জন্ম নিবন্ধন ইউনিয়নে জন্ম নিবন্ধনের জন্য ট্রাই করলাম, ইউনিয়ন অফিস থেকে ফোন দিল, স্যার ওনার তো একটা জন্ম নিবন্ধন করা আছে আগে। কোথায় করা আছে? এটা সৌদি আরব করা আছে, এটার একটা নাম্বারও দেখেন পাসপোর্টে আছে। আচ্ছা ঠিক আছে, বাইর করেন। জন্ম নিবন্ধনটা ওরা অটোমেটিক্যালি বের করলো, বের করে দেখা গেল যে এটা বাবার নাম এবং স্বামীর নাম রিপ্লেস হয়েছে। এবার আমাকে বললো যে ভাইয়া ওনার এইটা এখানে কারেকশন করা যাবে না, এটা কারেকশন করতে হবে ওই কান্ট্রির দূতাবাস থেকে যেখান থেকে ইস্যু করা হয়েছে। আরে বাবা, ওরা তো সবাই চলে আসছে ওই দূতাবাসে, আমরা কিভাবে করব? মেইল করলাম, ওরা বললো যে আমার এই কান্ট্রিতে যদি কোনো মানে রেসিডেন্ট থাকে তাকে সাপোর্ট দিতে পারবো আমরা, আপনাদের এটা আমরা সাপোর্ট দিতে পারবো না, বাট আপনারা যদি চান দিতে পারেন, আপনারা মেইল করে রাখতে পারেন। এইটি ইট উইল টেক 6 মান্থ টাইম। ওর জমি দলিলপত্র ইত্যাদি ইত্যাদির কারণে এনআইডি কার্ড দরকার। এই যে ভুক্তভোগী, এই যে শুরু হলো, তার এনআইডি কার্ড গত 7 মাসে এখনো আমরা এনআইডি কার্ডটা পাইনি, এখনো পাইনি। এবার নির্বাচন কমিশনের অফিসে গেলাম, নির্বাচন কমিশন বললো যে এটা তো এটার সাথে ট্যাগ, এখন ওনার ভবিষ্যতে এটা হবে এটা হবে, এই 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 করতে 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 আচ্ছা কিছু টাকা ওদেরকে দেন, ওরা দেখি একটা ব্যবস্থা করতে পারে কিনা। এই এখন দেখেন, আমার এনআইডি কার্ডটা দরকার। আমরা আসলে কোন গল্প থেকে কোথায় যাচ্ছি? আমার এনআইডি কার্ডের দরকার। আমার বোনের মানে ওর একটা জায়গা ধরেন রেজিস্ট্রি করতে পারছে না, ব্যাডলি নেসেসারি। এখন তার এই এনআইডি কার্ডটা না হলে নয়। এক জায়গায় ডেডলাইন দিয়ে দিয়েছে, 15 দিনের মধ্যে এনআইডি কার্ড দিতে পারলে দিবেন, না হলে আমরা এটা অন্য জায়গায় সেল করে ফেলবো। সে এখন ওই এনআইডি কার্ডটা ঠিক করার জন্য হি হ্যাজ গিভড 5,000 টাকা। এই টাকাটা তার নিজের ইনকামের টাকা। অর্থের আমি আসলে প্যাচ দিয়েছে, এত লম্বা উদাহরণ বলার কারণ হচ্ছে তার এই অর্থের উৎসটা কিন্তু অবৈধ না, নিজের টাকা, কিন্তু সে দিয়েছে তার একটা সে নিরুপায় হয়ে বা যেভাবেই হোক সে তার কাজটা হওয়ার জন্য সে বুঝতে পারছে এইটা ব্রিভেরি, বাট তারপরও সেই ব্রিভেরিটা দিচ্ছে। কারণ উৎসটা কিন্তু খারাপ না অর্থের। সো অর্থের উৎসটা খারাপ না, বাট এটা ডাইভার্ট হয়েছে ব্রিভেরিতে গিয়ে। মানি লন্ডারিং এর ক্ষেত্রে যে অর্থটা ইনিশিয়ালি আসে, সেটার মানে উৎসই হয় অবৈধ। তাহলে আমার এই ব্রিভেরির টাকাটা নিয়ে যে অফিসার কাজ করবে বা যে অফিসার ব্যাংকে জমা করবে, এরকম আরো 10 জনের কাছ থেকে নিয়ে জমা করবে, মানে ঘটনা আসলে এরকমই হয়। মানে আমি আমি নিজে গিয়েছি, তো ঘটনা আসলে এরকমই হয়। তো ও বিভিন্ন জনের কাছ থেকে টাকা নেয়, টাকা নেওয়ার পরে ওর তো এই টাকাটা জমা হয়, তাহলে ওর তো এই টাকাটা ব্রিভেরি ঘুষ। মানে অনেক টাকা জমা হওয়ার পরে সেই চিন্তা করে এই ঘুষের টাকাটাকে বৈধ করবো কিভাবে? আমার তো বেতন 11,000 টাকা, 17,000 টাকা, 12,000 টাকা, বিলিভ মি, ট্রাস্ট, আমি আমি নিজের জোরে দৌড়াদৌড়ি করেছি তো। সো আমার বেতন হচ্ছে 13,000 টাকা, মাস্টার রুলে চাকরি করি 15,000 টাকা। এই যদি আমি মান্থ ওয়াইজ 1 লাখ টাকা 2 লাখ টাকা অ্যাকাউন্টে রাখি, তখন তো সবাই সন্দেহ করবে। এই টাকাটাকে আমার বৈধ করতে হবে। সো এই টাকাটা দিয়ে আমি অন্য একটা দোকান কিনবো বা কিছু একটা করে টোরে এটাকে বৈধ করব। তার মানে আমার এই অর্জিত টাকাটার উৎস যেহেতু অবৈধ, এবং এটাকে যদি যেহেতু আমি মার্কেটে বৈধভাবে নেওয়ার চেষ্টা করছি, এটাকে আমি মানি লন্ডারিং হিসেবে ট্রিট করতে পারবো। সুতরাং উৎসের ব্যাপারে কারো কোনো কনফিউশন নাই। ফাইন্যান্সিয়াল ক্রাইমগুলির উৎস অবৈধ হইতে হবে এমন কোনো কন্ডিশন না, বাট মানি লন্ডারিং এর উৎসটা অবৈধ হবে, এবং এই অবৈধ অর্থটাকে আমি মার্কেটে বৈধভাবে চালানোর চেষ্টা করব। টেরোরিস্ট ফাইন্যান্সিংটা হচ্ছে এমন এক ধরনের ফাইন্যান্সিং, যেই ফাইন্যান্সিং এর অর্থের উৎসটা বৈধ অবৈধ দুইটাই হতে পারে, বৈধ হতে পারে অবৈধ হতে পারে। টেরোরিস্ট ফাইন্যান্সিং হচ্ছে আমি কোনো ইথিক্স বা কোনো সিস্টেমে নিজেকে মানে আকৃষ্ট করে সেই সিস্টেমটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমি সেখানে ফাইন্যান্স করলাম, এটা হচ্ছে টেরোরিস্ট ফাইন্যান্সিং। কোনো একটা সন্ত্রাস দমন, কোনো একটা ইসলামিক ইসলামিক জঙ্গলি দমন, অথবা কোনো একটা রাষ্ট্রের পরোপকারমূলক কাজ করার জন্য কোনো একটা গ্রুপকে ধ্বংস করা, সকল কিছু টেরোরিস্ট ফাইন্যান্সিং এর সাথে জড়িত। ঠিক আছে? এটা শুধু যে মুসলমানের সাথে জড়িত এরকম না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের সাথে এটা থাকতে পারে। অর্থাৎ সন্ত্রাস সন্ত্রাস প্রতিরোধের জন্য আমি যদি যারা সন্ত্রাস প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করছে তাদেরকে কোনো ধরনের ফাইন্যান্সিং হেল্প করি,
তখন সেটাকে আমরা বলবো টেররিস্ট ফাইন্যান্সিং। 2001 সালে টুইন টাওয়ার হামলার সময় আমরা বিভিন্নভাবে বলি লাদেন বা এ করেছে ওই করেছে, যারা করেছে তারা বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করেছে। তারা বলেছে যে আমেরিকান সাম্রাজ্যবাদ ধ্বংস করার জন্য তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিজনেস হাব হচ্ছে টুইন টাওয়ার, এটা ধ্বংস করতে হবে। সো এটা যদি ধ্বংস করতে পারি তাহলে আমেরিকান সাম্রাজ্যটা আমরা ধ্বংস করতে পারবো। ধ্বংস করতে পারলে অন্য কান্ট্রিগুলি সাম্যতা, ভদ্রতা বা ধর্মীয় অনুভূতিটা ভালো হবে। তো অনেকে এই কথাটায় আকৃষ্ট হয়ে তাদের এই টুইন টাওয়ার অ্যাটাক করার জন্য বিমান কিনা, খাদ্য, ট্রেনিং সকল কিছুর জন্য কিছু কিছু টাকা দিয়েছে। এই টাকাটাকে আমরা বলবো টেরোরিস্ট ফাইন্যান্সিং করা। যেহেতু পরবর্তীতে টুইন টাওয়ার অ্যাটাকটাকে টেরোরিস্ট অ্যাক্টিভিটিস হিসেবে ট্রিট করা হয়েছে আইনগতভাবে, সো এখানে যারা ফাইন্যান্স করেছে তারা সবাই টেরোরিস্ট ফাইন্যান্সিং এর সাথে জড়িত ছিল। আমি বেতন পাই, আমি বেতনের একটা অংশ 5,000 টাকা সেখানে ডোনেশন করলাম, টেরোরিস্ট ফাইন্যান্সিং হতে পারে। বাংলাদেশে হিজবুত তাহারি অথবা অন্য কোনো গোষ্ঠী বললো এরকম একটা ভালো কাজ করবো, আমার মনে হয়েছে যে না এটা ভালো কাজ হয়, তাহলে এটাতে আমি কিছু টাকা দিলাম, এটা টেরোরিস্ট ফাইন্যান্সিং। যদি অর্থটা সন্ত্রাস প্রতিরোধমূলক কাজে ব্যয় হয় তাহলে এটাকে আমরা টেরোরিস্ট ফাইন্যান্সিং বলবো। টেরোরিস্ট ফাইন্যান্সিংকৃত অর্থের উৎস বৈধ বা অবৈধ হতে পারে। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে মানি লন্ডারিং অপরাধ হচ্ছে ক্লোজ লুপ, আর টেরোরিস্ট ফাইন্যান্সিং হচ্ছে ওপেন লুপ। ক্লোজ লুপ কথাটার মানে হচ্ছে কি? ক্লোজ, CLOSE, লুপ LOOP, লুপ। ক্লোজ লুপ কথাটার মানে হচ্ছে এই টাকাটা একটা গণ্ডির মধ্যে থেকে আবার আপনার কাছে ফিরে আসে, মানি লন্ডারিং এর টাকাটা। ওই যে আমাদের NAD করা স্যার যে 2 লাখ টাকা নিল, সেই 2 লাখ টাকা 5 মাসে জমা হওয়ার পরে তিনি একটা দোকান কিনেছেন। দোকান কার নামে? তার নামে। তার মানে এই অবৈধ টাকাটা ঘুরে অন্য অ্যাসেট হয়ে তার নামে আবার ব্যাক করে আসছে। ইট ইজ কল্ড ক্লোজ লুপ। আর ওপেন লুপ হচ্ছে যে টাকাটা আপনার কাছ থেকে চলে গেছে সেটার ব্যাক করে আপনার কাছে আসবে না। টেরোরিস্ট ফাইন্যান্সিং এর অর্থটা হচ্ছে ওপেন লুপ। তাহলে এটা কি হয়? আপনি দিয়েছেন অস্ত্র কেনার জন্য, কেনার পর অস্ত্র কিনে ওরা গুলি টুলি করে অস্ত্র ধরা পড়ে অস্ত্র ভেঙে টেঙে ফেলছে পুলিশ, বা নষ্ট হয়ে কোন দিকে শেষ হয়ে গেছে, এই টাকাটা এখন ঠিক কোথায় আছে আপনি নিজেও জানেন না। সো দিস ইজ কল্ড ওপেন লুপ। তাহলে আমরা দুইটা জিনিস বলবো, মানি লন্ডারিং টেরোরিস্ট ফাইন্যান্সিং এর পার্থক্য কিন্তু বড় হয়ে গেছে। মানি লন্ডারিং এর অর্থের উৎস বৈধ অবৈধ যে কোনোটা, সরি, অবৈধ মাস্ট হবে। টেরোরিস্ট ফাইন্যান্সিং এর অর্থর উৎস বৈধ অবৈধ দুই রকমই হতে পারে। মানি লন্ডারিংটা হচ্ছে ক্লোজ লুপ, কারণ এখানে মানি লন্ডারিং কৃত অর্থটা অরিজিনাল মানি লন্ডারের কাছে আবার ব্যাক হয়। টেরোরিস্ট ফাইন্যান্সিংটা হচ্ছে ওপেন লুপ, কারণ এই অর্থটা আবার অরিজিনাল ফাইন্যান্সিয়ারের কাছে ব্যাক করে আসে না। টেরোরিস্ট ফাইন্যান্সিংটা সাধারণত ছোট ছোট ফান্ড ডিস্ট্রিবিউটেড হয়, মানি লন্ডারিংটা সাধারণত বড় ফান্ড ডিস্ট্রিবিউট করার চেষ্টা করা হয়। দুইটা বললাম, দুইটার একটা পার্থক্য শেষ হয়ে গেল। এটা আপনাদের 1 নম্বর নোটের 1 নম্বর পার্থক্য। প্রলিফারেশন অফ ফাইন্যান্সিং ইন ওয়েপন মাস ডিস্ট্রাকশন, মানে আমি বলে ফেলছি সন্ত্রাসী বড় ধরনের, হ্যাঁ, বড় ধরনের নিধনমূলক কাজ করার জন্য যদি অস্ত্র বাণিজ্যে আপনি ইনভলভ হন তাহলে সেটাকে বলবো প্রলিফারেশন অফ ফাইন্যান্সিং এন্ড ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন। একটা গ্রুপ চিন্তা করতেছে যে যুক্তরাষ্ট্র ভালো করছে, ইরান বেশি ঝামেলা করে, সো যুক্তরাষ্ট্র ইসরায়েল ভালো করে, ইরানকে ধ্বংস করা দরকার। ঠিক আছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে অস্ত্র কেনার চেষ্টা করছে, যুদ্ধ বিমান কেনার চেষ্টা করছে, আপনি সেখানে ফান্ডিং করলেন, প্রলিফারেশন অফ ফাইন্যান্সিং অফ ওয়েপন মাস ডিস্ট্রাকশনে যাবে। কারণ ইসরায়েল যে বোমাটা ফেলে সেটা একটা এরিয়া ধ্বংস হওয়ার মতো বোমা ফেলে। রিভার্স হতে পারে, দুবাই, UAE, সিঙ্গাপুর এরা বেশি দুষ্ট হয়ে গেছে, আমেরিকার সাথে কাজ করে, আমেরিকার মানে আন্ডারে থাকে, এদেরকে ধ্বংস করা দরকার। সো ইরান যেটা করছে পারফেক্ট করছে। ইরানের এই অ্যাক্টিভিটিস এর মধ্যে আমি ইনভলভ হইলে আমার কাছে নিজেকে ধন্য মনে করব। আপনি ওখানে ফাইন্যান্সিং করলেন, প্রলিফারেশন অফ ফাইন্যান্সিং অফ ওয়েপন এন্ড মাস ডিস্ট্রাকশন, কারণ তারাও তো আপামর বড় জনগোষ্ঠীকে ধ্বংস করার কাজই করছে। আপনার কাছে যেটা ইথিক্যালি আপনি যেখানে কাজ করছেন সেটা যদি এমন অস্ত্র ব্যবসা বা এমন অস্ত্রের মানে অস্ত্র, বোমা অথবা নিউক্লিয়ার বোমা, হিরোশিমায় আঘাতকৃত বোমা, এগুলি সব প্রলিফারেশন অফ ফাইন্যান্সিং অফ ওয়েপন মাস ডিস্ট্রাকশন। হিরোশিমায় ফেলানো বোমা কিনার যদি আপনার টাকার ইনভলভমেন্ট থাকে তাহলে সেই টাকাকে আপনি প্রলিফারেশন অফ ফাইন্যান্সিং অফ ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশনে ক্যাটাগরাইজ করতে হবে।
সো আমরা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছি, আমি ক্রাইম কাকে বলে আলোচনা করেছি, ফাইন্যান্সিয়াল ক্রাইম কাকে বলে আলোচনা করেছি, মানি লন্ডারিং কাকে বলে আলোচনা করেছি, টেররিস্ট ফাইন্যান্সিং কাকে বলে আলোচনা করেছিলাম, প্রলিফারেশন অফ ফাইন্যান্সিং এন্ড ওয়েপন ইন মাস ডিস্ট্রাকশন আলোচনা করেছি, মানি লন্ডারিং এবং টেররিস্ট ফাইন্যান্সিং এর মধ্যে পার্থক্য আলোচনা করেছি। এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? এনি কনফিউশন? কনসেপচুয়ালি বুঝতে কোনো অসুবিধা আছে? না ভাই বুঝতে পারলাম। ওকে, ফাইন। এবার প্রথম কোয়েশ্চেনের লাস্ট একটা পার্ট আছে, এটা আমার বেস হলো। দেখেন, আমরা কিন্তু এই যে পার্থক্যটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে পড়ায়, এই জন্যই আসলে ব্রড কোয়েশ্চেনটা আমি একটু বেশি প্রায়োরিটি দিচ্ছি, আগে শেষ করব। হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ক্রাইম? এক্সপ্লেন কমন ফাইন্যান্সিয়াল ক্রাইম ইন বাংলাদেশ। অল মানি লন্ডারিং আর ক্রাইম। মানি লন্ডারিংটা স্পেসিফিক, কারণ একটু পরে দেখব মানি লন্ডারিং অপরাধে অপরাধে কাউকে যদি অপরাধী করতে যাই, তাহলে তাকে 28টা অপরাধের সাথে অপরাধী হতে হবে। সে 28টা অপরাধ হচ্ছে প্রেডিকেটেড অফেন্স। কোয়েশ্চেন নাম্বার 3 আমরা আলোচনা করব। মানি লন্ডারিং সম্পৃক্ত অপরাধ হচ্ছে 28টা। এই যে হোয়াট ইজ প্রেডিকেটেড অফেন্স? প্রেডিকেটেড অফেন্স হচ্ছে যে সকল অফেন্স করলে মানি লন্ডারিং আইনে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়, তাকে বলা হয় প্রেডিকেটেড অফেন্স। প্রেডিকেটেড অফেন্স কয়টা? প্রেডিকেটেড অফেন্স আছে টোটাল 29টা। এই 29টা কাজের সাথে জড়িত থেকে যদি কেউ অপরাধী হয়, তাহলে তাকে আমি মানি লন্ডারার বলতে পারবো। পৃথিবীতে কি এই শুধু 29টাই অপরাধ আছে? পৃথিবীতে 39,000 অপরাধ আছে। তাহলে এই 29টা অপরাধে যারা মানে সংগঠিত করবে, অপরাধ এই 29টা অপরাধের ক্যাটাগরিতে যারা থাকবে, তাদেরকে আমরা মানি লন্ডারিং বলবো, আর ওই অপরাধগুলিকে আমরা মানি লন্ডারিং বলবো। আর ক্রাইম তো বড় জিনিস, পৃথিবীর সকল অপরাধী ক্রাইম। যেহেতু মানি লন্ডারিংটা এই 29টা অপরাধের মধ্যেই শুধু লিমিটেড, সেজন্য বলা হয় অল মানি লন্ডারিং আর ক্রাইম, কারণ এই 29টাও তো অপরাধ। বাট অল ক্রাইমস আর নট মানি লন্ডারিং। কিন্তু অন্য ক্রাইম যেগুলি এই 29টার মধ্যে না বাট ক্রাইম, সেটাকে কিন্তু আমি মানি লন্ডারিং হিসেবে বলতে পারবো না। যেমন একটু আগে আমি বললাম 11 বছরের মেয়েটার বিয়ে, বাল্য বিবাহ, সেটা অপরাধ, বাট সেটা ক্রাইম, বাট সেটা তো মানি লন্ডারিং ক্রাইম না, কারণ মানি লন্ডারিং এর 29টার লিস্টে সেই অপরাধটা নাই। সো অল মানি লন্ডারিং আর ক্রাইমস, বাট অল ক্রাইমস আর নট মানি লন্ডারিং। এক্সপ্লেন। সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে, 1 নম্বর প্রশ্ন শেষ আলোচনা। আমরা যাব এখন 2 নম্বর প্রশ্নে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ ফাইন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড মানি লন্ডারিং? অলরেডি আলোচনা করে ফেলছি। ফাইন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড মানি লন্ডারিং একই রকম। ফাইন্যান্সিয়াল ক্রাইম হচ্ছে যে সকল অপরাধ ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিজের সাথে জড়িত, এবং যে সকল অপরাধ অপরাধ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এর সাথে সম্পৃক্ত থাকে, সেগুলিকে ফাইন্যান্সিয়াল ক্রাইম বলে। আর মানি লন্ডারিং বলবো যে সকল অপরাধ প্রেডিকেটেড অফেন্সের মাধ্যমে সংগঠিত হয়, তাদেরকে মানি লন্ডারিং বলবো। মানির ফাইন্যান্সিয়াল ক্রাইমের ক্ষেত্রে অর্থের উৎস বৈধ অবৈধ যে কোনোটাই হতে পারে, মানি লন্ডারিং এর অর্থের উৎসটা সব সময় অবৈধ হবে। ফাইন্যান্সিয়াল ক্রাইমের নট নেসেসারি যে এই বৈধ অবৈধ উৎস থেকে উপার্জিত অর্থ অবৈধ বৈধ করার টেন্ডেন্সি দেখানো, এটা দরকার নাই। সে দেখালো আমার এটা অবৈধ অর্থ, আমি এটা দিয়ে গাড়ি বাড়ি কিনছি, চলছি, আমাদের দেশে তো কত কিছু হচ্ছে। বাট মানি লন্ডারিংটা এই অবৈধ উৎসকে বৈধ করে দেখানোর টেন্ডেন্সিটা মানি লন্ডারিং এ শো করা হয়। মেক ডিফারেন্স বিটুইন মানি লন্ডারিং অ্যান্ড টেররিস্ট ফাইন্যান্সিং অলরেডি আলোচনা করে ফেলছি। এক্সপ্লেন দ্য ডেফিনেশন, কজ, কনসিকুয়েন্সেস অ্যান্ড স্টেজ অফ মানি লন্ডারিং। এটা একটু ইম্পর্ট্যান্ট। মানি লন্ডারিং ডেফিনেশনটা আমরা কথা বলেছি, মানি লন্ডারিং এর কারণ, কেন মানি লন্ডারিং করি আমরা, মানি লন্ডারিং এর প্রভাবে কি হয়, এটা ছোট ছোট করে আসতে পারে। হোয়াট ইজ দ্য কজ অফ মানি লন্ডারিং, হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্সেস অফ মানি লন্ডারিং। কজ আর কনসিকুয়েন্সেস কিন্তু এক না। কনসিকুয়েন্সেস হচ্ছে প্রভাব, কজ হচ্ছে কারণ। হ্যাঁ, কোনো একটা ইস্যুর কারণ হচ্ছে কজ, আর এটার কনসিকুয়েন্সেস পরে হয়, কজের পরে কনসিকুয়েন্সেস হয়। ধরেন আমরা বলি কিডনি রোগী যারা বা কিডনি রোগে যারা অসুস্থ হন, তাদের ইনিশিয়াল লেভেল বলা হয় যে আপনারা ডে বেসিসে পানিটা কম খাচ্ছেন, দ্যাটস ওয়াই কিডনির যে আপনার ফিল্টারিং প্রসেস এটা প্রপার ওয়েতে কাজ করে না। আস্তে আস্তে অনেক দিন এভাবে কাজ না করতে করতে স্টাক হয়ে যায়, দ্যাটস ওয়াই আপনার কিডনি ড্যামেজ বা কিডনি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। কিডনি ইনঅ্যাক্টিভ হওয়ার কারণে আপনার মানে সঠিকভাবে আপনার শরীরের অনেক পয়জনিয়াস পার্ট রিলিফ হয় না।
পেটে ব্যথা হয়, ইত্যাদি ইত্যাদি হয়। পেটে ব্যথা, রিলিফ না হওয়া, এগুলি সব কনসিকুয়েন্সেস। কজ হচ্ছে পানি না কম খাওয়া। সো কজটা আগে, কনসিকুয়েন্সেসটা পরে। তাহলে আমরা এখানে আসলে তিনটা জিনিস দেখার চেষ্টা করবো: একটা কজ, একটা কনসিকুয়েন্সেস, আর একটা স্টেজ অফ মানি লন্ডারিং। এগুলি সব কিন্তু আমরা পড়ে শেষ করেছি। এখন তিনটা জিনিস নিয়ে আলোচনা করছি: একটা কজ, কনসিকুয়েন্সেস, স্টেজ অফ মানি লন্ডারিং। মানি লন্ডারিং এর স্টেজ হচ্ছে তিনটা। মানি লন্ডারিং এর স্টেজ হচ্ছে তিনটা। কি কি? প্লেসমেন্ট, লেয়ারিং এবং ইন্ট্রিগেশন। প্লেসমেন্ট হচ্ছে ওই যে অবৈধ উৎসটা, সেটা অবৈধ উৎসটাকে হাইড করে সেটাকে বৈধ করার প্রথম স্টেপ, যে স্টেপের মাধ্যমে সেই অবৈধ অর্থটাকে আমি ফাইন্যান্সিয়াল সিস্টেমে ইনক্লুড করাই, সেটার প্রথম স্টেপ। ফার্স্ট ডিসপোজাল অফ মানি লন্ডার্ড মানি ইন দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেম। আমি অবৈধ উৎসের ওই 2 লাখ টাকার ব্যক্তি বা 2 লাখ টাকার ব্যক্তি, আমি চিন্তা করছি আমার মাথায় আছে এটা দিয়ে আমি দোকান কিনবো। আমি কি করলাম? একটা ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট করে, সেভিংস অ্যাকাউন্ট করে, সেই অ্যাকাউন্টে 2 লাখ টাকা জমা রাখলাম। ইট ইজ কল্ড প্লেসমেন্ট। লেয়ারিং হচ্ছে আমার তো মেইন টার্গেট হচ্ছে আমি অর্থটাকে বৈধ করার চেষ্টা করব, সমাজে দেখাবো টাকাটা বৈধ। আমি কি করলাম? 15 দিন পরে, অ্যাকাউন্ট ওপেনিং এর 15 দিন পরে গিয়ে ব্যাংকে বললাম যে আমার যে অ্যাকাউন্টে 2 লাখ টাকা আছে এটা দিয়ে আমি একটা এফডিআর করতে চাচ্ছি। ব্যাংকার খুশি, কারণ ব্যাংকের টার্গেট থাকে, ঠিক আছে 2 লাখ টাকা এফডিআর করলে তো ভালো জিনিস করে। এফডিআর করলাম, লেয়ারিং ক্রিয়েট হলো। 3 মাস পরে এফডিআরটা ম্যাচুর হলো। এবার আমি গিয়ে বললাম এফডিআর তো ম্যাচুর হয়েছে, আমি এই টাকাটা নিয়ে যেতে চাচ্ছি। ঠিক আছে, আপনার এফডিআর এর টাকা, আপনার টাকা নিতে পারেন। আমি ওটা এনক্যাশ করে তাকে দিয়ে দিলাম। সেই 2 লাখ টাকা দিয়ে একটা দোকান কিনলো। সো দোকান কেনার পরে রাস্তা দিয়ে হাঁটার সময় কাউকে বলে যে এটা হচ্ছে আমার দোকান। ও, আপনি দোকান কিনেছেন, ভালো করেছেন, একটা ভালো কাজে টাকাটা লাগাইছেন। দোকানটা ভালো, ধরেন দোকান কিনে আবার আলহামদুলিল্লাহ দোকানে আবার তসবি টুপি বিক্রি করার দোকান। ভালো কাজ কিন্তু, মানে ইনটেন্ট যে আমি কি করলাম, একটা কর্মচারী রাখলাম, তসবি টুপি আতর সুরমা এগুলি বিক্রি করছি। পাশ দিয়ে কেউ যাওয়ার সময় দেখলো, এটা কি জালাল ভাই আপনার দোকান? হ্যাঁ আমার দোকান। ভাই টুপি তসবি সুরমা যদি লাগে এসেন। ভাই আপনি তো খুব ভালো কাজ করছেন, আমলের কাজ করছেন। ইহকালে সুখ পাবেন, পরকালেও সুখ পাবেন। ইহকালে প্রফিট হবে, পরকালেও প্রফিট হবে। ভালো। কোনো ধরনের সন্দেহ মাথায় ঢুকানোর কোনো কারণ আছে যে এটার পিছনে কোনো একটা ইস্যু আছে, এই টাকাটা কোথা থেকে আসছে? না। আলহামদুলিল্লাহ উনি গোসল করে আসছে, একজন ভদ্র পুত পবিত্র মানুষ, ধর্মীয় কাজে একটা দোকান দিচ্ছে। সো ইটস গুড। ইট ইজ কল্ড ইন্ট্রিগেশন। আমি মানে ফেয়ার এনাফ একটা এক্সাম্পল দিলাম, যে এক্সাম্পলটা আসলে একদম বেশি পারফেক্টলি আপনার মাথায় থাকবে। এটা আরো অনেক এক্সাম্পল আছে। আমি ওই টাকা দিয়ে গোল্ড কিনতে পারি, আমি ওই টাকা দিয়ে একটা মসজিদ বানাতে পারি, আমি ওই টাকা দিয়ে একটা বিমান কিনতে পারি, আমি ওই টাকা দিয়ে একটা জায়গা কিনতে পারি, আমি ওই টাকা দিয়ে একটা বিল্ডিং কিনতে পারি, আমি ওই টাকা দিয়ে অন্য কোনো কাজ করতে পারি। ফেয়ার এনাফ, সমাজে দেখানোর মতো ভালো কাজ, লেজিটিমেট কাজ করব। সবাই বলবে যে ও এটা ভালো কাজ করছে, এটা লেজিটিমেট কাজ করছে। এটার উৎসটা নিয়ে তখন আর কেউ কথা বলবে না। এই যে তসবি টুপির দোকান দেওয়ার পরে সবাই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, কিন্তু এই টাকাটা যে আমার এনআইডি কার্ডের টাকাটা ঢুকছে সেটা তো আমিই না জানি, অন্যরা তো এটা জানে না। ইট ইজ কল্ড ইন্টিগ্রেশন। সো প্রসেসটা ক্লিয়ার হয়েছে। প্লেসমেন্ট হয়ে লেয়ারিং, লেয়ারিং হয়ে মানে, লেয়ারিং মানে হচ্ছে এটার মধ্যে এমন একটা ক্লামজি স্টেজ ক্রিয়েট করাবে যাতে মূল অরিজিনের সাথে লাস্ট অরিজিনের মধ্যকার কানেক্টিভিটিটা ডিসকানেক্ট হয়ে যাবে। 2 লাখ টাকার সেভিংস অ্যাকাউন্টে ছিল, এফডিআরটা এখন আর মাথায় আসবে না। আমার টাকাটা দিয়ে আমি দোকান কিনেছি, তসবি 3-4 বছর বিক্রির পরে তো এটা রেগুলার হয়ে গেল, আর কেউ এটা নিয়ে ডিগ আউট করার কোনো সুযোগ নাই। এই তিনটা স্টেজকে বলা হয় মানি লন্ডারিং স্টেজ, আমরা সবাই জানি। তারপর আমি একটু এক্সাম্পল দিয়ে আলোচনা করলাম যাতে আমার পরে মাথায় থাকে। কজেস অফ মানি লন্ডারিং, মানি লন্ডারিং এর কারণ কি? ক্রিমিনাল এঙ্গেজ ইন মানি লন্ডারিং ফর 3 মেইন রিজনস। 3টা কারণে মানি লন্ডারিং করে তারা, ক্রিমিনালরা। 1 নম্বর হচ্ছে সোর্সটাকে হাইড করা। 2 নম্বর হচ্ছে ক্রিমিনাল অফেন্স থেকে সেফ পাওয়া। 3 নম্বরে হচ্ছে তার এই অর্থের এগেনস্টে কোনো ধরনের ইনভেস্টিগেশন বা সিজ যাতে না হয় সেইটাকে সেভ করা। 4 নম্বর আরেকটা কারণ আছে, যদিও এটা গৌণ, বাট এটাও একটা কারণ, যে বৈধ হওয়ার পর সে অর্থ দিয়ে মুনাফা অর্জন করা। সো মানি লন্ডারিং করার মূল কারণ হচ্ছে অর্থের উৎসটাকে অবৈধ মানে অবৈধ উৎসটাকে বৈধ দেখানো। তারপরে হচ্ছে এই উৎস নিয়ে যাতে কেউ কোনো ধরনের ইনভেস্টিগেশন করতে না পারে সেইটা।
তারপরে এটাকে যাতে অপরাধ হিসেবে ট্রিট করা না হয় সেটাকে হাইড করা। কনসিকুয়েন্সেস অফ মানি লন্ডারিং, মানি লন্ডারিং এর প্রভাবে কি হয়, এটা আমাদের সমাজে এটা বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আই গেস এই প্রশ্নটা আসা উচিত, কারণ আমরা সমসাময়িক যুগে এই প্রবলেমটা ফেস করি। অনেক পাশের পাশের জন অনেক বড় লোক হয়ে গেছে, আমি এখনো গরিব রয়ে গেছি, দুজনের মধ্যে মানে ইনকাম ডিসপ্যারিটি ক্রিয়েট হচ্ছে মানি লন্ডারিং এর কারণে। ইনক্রিজ ক্রাইম অ্যান্ড করাপশন, সত্যি কথা তো, যারা মানি লন্ডারিং করে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে অন্যরা মনে করে এর মতো হওয়া উচিত, অনুকরণ করতে গিয়ে সমাজে ক্রাইম এবং করাপশন বেড়ে যায়। হ্যাসেল ফ্রম ফরেন কাউন্টার পার্টস, বিদেশিরা এই দেশে মানি লন্ডারিং এর পরিমাণ অনেক বেশি। এই 5ই আগস্টে ঘুরে ফিরে এক্সাম্পল আসে, সব টাকা বাইরে চলে গেছে, বিদেশি পত্রিকাগুলোতে আসছে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করবেন, না না করবো না, এখান থেকে মন্ত্রী এমপিরা সব টাকা নষ্ট করে ফেলে নিয়ে যায়। উইকেন্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আমরা আন্ডারমাইনিং দ্য লেজিটিমেট প্রাইভেট সেক্টর, প্রাইভেট সেক্টরটা ডিসপ্রাইভ হয়। গভর্নমেন্ট সেক্টরে তো আর অ্যাকাউন্টেবিলিটি ওরকম শো করার কিছু নেই, বাট প্রাইভেট সেক্টর তো প্রফিটের সাথে অ্যাকাউন্টেবিলিটি শো করার ইচ্ছু আছে, তারা ডিসরাপ্টেড হয়। ড্যামেজ প্রাইভেটাইজেশন এফোর্ট, লোকজন প্রাইভেট অ্যাক্টিভিটিসে, প্রাইভেট অফিস, প্রাইভেট ব্যবসা এগুলি থেকে ডিসরিগার্ডেড হয়, ঘুষ নিয়ে যায়, চাঁদা নিয়ে যায়, এই হয় ওই হয়। পলিসি মিসম্যাচ করে, এই যে মানি লন্ডারিং করা যে টাকাটা সমাজে ঢুকে এটা তো পলিসি মেকাররা জানে না, পলিসি মেকাররা তো জনগণের টাকা যেটা আছে সেটার উপর বেস করে অ্যাজাম্পশন করে পলিসি মেক করে। এই নতুন টাকাটা ঢোকার কারণে ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি বা ইনব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট হয়। লস অফ রেভিনিউ, প্রচুর পরিমাণ টাকা রেভিনিউ লস হয়। সোশ্যাল কস্ট, সামাজিক ব্যয়টা অনেক বেড়ে যায়, অনেক বেশি হয়। এগুলি হচ্ছে মানি লন্ডারিং এর কনসিকুয়েন্সেস। আমরা প্রলিফারেশনের পয়েন্টটা পড়েছি, এখানে একটা ছোট্ট একটা জিনিস, সিএফটি অ্যান্ড এএমএল মানে কি। সিএফটি মানে হচ্ছে কম্বেটিং ফাইন্যান্সিয়াল অ্যান্ড ফাইন্যান্সিং অফ টেরোরিজম, এবং এএমএল হচ্ছে অ্যান্টি মানি লন্ডারিং, মানি লন্ডারিংটাকে প্রতিরোধ করার জন্য এএমএল কাজ করে। আর টেরোরিস্ট ফাইন্যান্সিংটাকে, ফাইন্যান্সিং অন টেরোরিজমটাকে প্রতিরোধ করার জন্য সিএফটি কাজ করে। সো এএমএল অ্যান্ড সিএফটিটা হচ্ছে মানি লন্ডারিং এবং টেরোরিস্ট ফাইন্যান্সিংটা প্রতিরোধ করার মেকানিজম। প্রলিফারেশন পড়ছি। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ প্রেডিকেটেড অফেন্স? প্রেডিকেটেড অফেন্স হচ্ছে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট 2012-র সেকশন 2 সিসিতে প্রেডিকেটেড অফেন্সের কথা বলা আছে। যে সকল প্রেডিকেটেড অফেন্সের বাংলা হচ্ছে সম্পৃক্ত অপরাধ, যে সকল অপরাধের মাধ্যমে মানি লন্ডারিং সংগঠিত হয় সেই সকল অপরাধকে বলা হয় প্রেডিকেটেড অফেন্স। এখন পর্যন্ত বাংলাদেশে সর্বশেষ সংশোধনের পরে বাংলাদেশে প্রেডিকেটেড অফেন্স আছে 29টা। এই 29টা পরীক্ষার জন্য সবগুলি মনে না রাখলেও কিছু প্রেডিকেটেড অফেন্স মনে রাখতে হবে, কারণ একটা পরীক্ষা আসছে 10টা প্রেডিকেটেড অফেন্স লিখে। বলে যে যে 10টা প্রেডিকেটেড অফেন্স লেখেন, একবার একটা পরীক্ষা আসছে, এখন 10টা প্রেডিকেটেড অফেন্স লিখতে গেলে এবার আপনি একটু মনে করে লিখতে হবে যে 10টা প্রেডিকেটেড অফেন্স কি হয়, 10টা প্রেডিকেটেড অফেন্স গত কি হয়, কি গত কি বছর থাকতে আসছে পারে। স্যার। গত বছর আসছে, আচ্ছা ঠিক আছে, গত বছর আসছে। করাপশন অ্যান্ড ব্রিভারি মানে ঘুষ এবং দুর্নীতি। কাউন্টার প্রিন্টিং অফ কারেন্সি, যেটাকে বাংলায় বলা হয় মুদ্রা এবং দলিল জালকরণ, মুদ্রা জালকরণ, এটা হচ্ছে মুদ্রা জালকরণ, কাউন্টার প্রিন্টিং অফ কারেন্সি, মুদ্রা জাল করা। আর কাউন্টার প্রিন্টিং অফ ডকুমেন্টস মানে দলিল পত্র জাল করা। এক্সটর্শন বাংলা অর্থ হচ্ছে চাঁদাবাজি। চিটিং বাংলা অর্থ হচ্ছে প্রতারণা করা। র্যাকেটিয়ারিং বাংলা অর্থ হচ্ছে, র্যাকেটিয়ারিং মানে কি বলেন, কেউ একজন বলেন তো। অপহরণ কিছু, টাকা তো মনে হয়। ডাকাতি। হুম। র্যাকেটিয়ারিং মানে, চাঁদাবাজি, হ্যাঁ কি, চাঁদাবাজি। চাঁদাবাজি। আচ্ছা চাঁদাবাজি, চাঁদাবাজি ঠকবাজি করা, চাঁদাবাজি করা, আচ্ছা ঠিক আছে, চাঁদাবাজি করা। তারপরে হচ্ছে র্যাকেটিং, ট্রেডিং অফ ইলিগেল ওয়েপেন মানে অবৈধ অস্ত্রের ব্যবসা। ইলিগ্যাল ট্রেড অফ স্টোলেন গুডস অ্যান্ড আদার্স মানে কোনো একটা জিনিসপত্র একজনের কাছ থেকে আরেকজনে বিক্রি করা, বিক্রি করা।
অ্যাবডাকশন, ইল্লিগ্যাল ডিটেনশন অ্যান্ড সিজিং, কারো কোনো অ্যাসেট সিজ করা। মার্ডার, সিভিয়ার ফিজিক্যাল ইনজুরি, মার্ডার কিন্তু অপরাধ, মার্ডার খুন, সিভিয়ার ফিজিক্যাল ইনজুরি করা। ওকে, ফিজিক্যাল ইনজুরি করা মানে ওই কি, আহ, পাটোয়ারিরা কিন্তু সাবধান, হ্যাঁ, ওদের ওই যে হাত পা কে কোথায় জানি সিলেট, কোথায় কোথায় গিয়ে জানি ই হয়, এগুলি কিন্তু এই সিভিয়ার ফিজিক্যাল ইনজুরি এগুলির ক্যাটাগরিতে কিন্তু পড়ে। উইমেন অ্যান্ড চিলড্রেন ট্রাফিকিং মানে মহিলা এবং শিশু অপহরণ। স্মাগলিং, লোকাল অ্যান্ড ফরেন কারেন্সি ট্রাফিকিং মানে আহ, আপনার অবৈধ ব্যবসা করা এবং এক জায়গা থেকে অন্য জায়গায় কারেন্সি ট্রাফিকিং করা। থ্রিফ অফ রোবারি, তারপরে হচ্ছে হিউম্যান ট্রাফিকিং মানব পাচার। ড্রয়ারি, ড্রয়ারি মানে যৌতুক, যৌতুক কিন্তু এই ক্যাটাগরিতে আছে। স্মাগলিং অ্যান্ড কাস্টমস রিলেটেড অফেন্স মানে আপনার কাস্টমস রিলেটেড অ্যাক্টিভিটিতে ধরেন বিভিন্ন ধরনের অসামঞ্জস্য কাজ করা। ট্যাক্স রিলেটেড অফেন্স, ট্যাক্স অ্যাবিশন যেটাকে বলা হয়। ইনপ্রিজনমেন্টস অফ কপিরাইট, কপিরাইট আইনের বিরুদ্ধে কাজ করা, কারো একটা বই কারো একটা জিনিস কপি করে লেখা। টেরোরিস্ট ফাইন্যান্সিং, সন্ত্রাস জাতীয় আন্দোলন। অ্যাডাল্টেশন অ্যান্ড প্রোডাকশন অফ গুডস অ্যান্ড ব্রিচিং রাইট মানে অ্যাডাল্টেশন মানে হচ্ছে মানে খাবার দাবারে বিভিন্ন ধরনের জিনিস মিক্সড করা, এটাকে সুন্দর ভাষায় কি বলে, পণ্যের পণ্যের কি 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 বলে এটাকে, মানে আমি খাবার দাবারে ভেজাল ভেজাল মিক্সড করা আর কি, খাদ্যে ভেজাল মিশ্রিত করা। এনভায়রনমেন্টাল ক্রাইম, পরিবেশ সংরক্ষণ জনিত ইস্যুসগুলির সাথে অপরাধ করা, মানে যে সকল অপরাধ পরিবেশ সংরক্ষণ রাখে সেগুলির এগেনস্টে কাজ করা। সেক্সুয়াল এক্সপ্লয়েশন, তারপর হচ্ছে যৌন নির্যাতন। ইনসাইডার ট্রেডিং অ্যান্ড মার্কেট ম্যানিপুলেশন, ইনসাইডার ট্রেডিং মানে হচ্ছে শেয়ার মার্কেট বা ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়ে বলা হয়, যেখানে আমি একজন আরেকজনের সাথে একটা গ্রুপ করে কোনো একটা শেয়ারের দাম কমিয়ে কিনে দাম বাড়ার পরে সেটা বিক্রি করা। অর্গানাইজেশন ক্রাইম, চক্র চক্রবদ্ধ হয়ে ক্রাইমে মানে কোনো ক্রাইম করা। টেকিং মানি বাই থ্রেটিং, কাউকে হুমকি দিয়ে অর্থ নেওয়া। অফেন্স দ্যাট আর সাবজেক্ট টু ট্রেল ইন দ্য সাইবার ট্রাইব্যুনাল বা সাইবার সিটি, আইসিটি রিলেটেড অ্যাক্টিভিটির সাথে সম্পৃক্ত অপরাধ। পর্নোগ্রাফি। এই 29টা হচ্ছে অপরাধ। আমরা ভেঙে ভেঙে বললাম, যতগুলি আপনার মানে মনে থাকে পরীক্ষা লিখলে হবে, এগুলি দরকার নাই যে কোন অপরাধ কোন ডিপার্টমেন্ট ডিল করবে, এটা আপনার একদমই লেখার দরকার নাই। প্রিভিয়াস ইয়ার এখানে একটা কথা ছিল, আমি এখন এটা মনে রাখার দরকার নাই, কারণ আগে এখানে একটা অপরাধের কথা বলা ছিল, আপনারা জানা দরকার, সেটা একটু বলে রাখি। যে একটা সময় বলা ছিল যে একটা সময় কিন্তু 29টা ছিল না, 28 নম্বরে একটা অপরাধের কথা বলা ছিল যে সরকার গ্যাজেটের মাধ্যমে যদি কোনো অভিনব বা নতুন কোনো অপরাধকে চিহ্নিত করে সেটাকে মানি লন্ডারিং অপরাধ হিসেবে ট্রিট করে, তাহলে সেটা অটোমেটেড আইনের ক্ষমতা বলে সেটা মানি লন্ডারিং অপরাধ হিসেবে ট্রিট হবে। তো এটাকে আসলে এটা যেহেতু গভর্নমেন্টের হাতে দেওয়া হয়েছিল, গভর্নমেন্ট এটাকে মিসইউজ করেছে, কেউ কোনো কাজ করে নাই, অথবা কাউকে পলিটিক্যালি হ্যারাসমেন্ট করতে হবে তাকে একটা অপরাধের সাথে সম্পৃক্ত করে সে এই জায়গাটাতে একটা একটা বিজ্ঞপ্তি জারি করে ওই অপরাধটাকে মানি লন্ডারিং এ নিয়ে এসে তাকে মানি লন্ডারিং অপরাধে অপরাধী করার ব্যাপারে অনেক টেন্ডেন্সি দেখানো হয়েছে, অনেকে ট্রাই করেছে গভর্নমেন্টের পক্ষ থেকে। তারপরে ওই অপরাধটাকে সরিয়ে দেওয়া হয়েছে, সরিয়ে 28 এবং 29 অপরাধ এখন স্পেসিফাইড করা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ রিপোর্টিং অর্গানাইজেশন, এক্সপ্লেন দেয়ার রোল, হোয়াট ইজ ইনভেস্টিগেশন এজেন্সি ইন মানি লন্ডারিং কেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রিপোর্টিং অর্গানাইজেশন বলতে কি বোঝায়? মানি লন্ডারিং রিপোর্টিং অর্গানাইজেশন, মানি লন্ডারিং এ বাংলাদেশে যত রিপোর্ট যারা যেখান থেকে করে সকল কিছু করে বাংলাদেশে মানি লন্ডারিং এর সুপারভাইজার হচ্ছে বিএফআইউ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বাংলাদেশে টোটাল 17টা অর্গানাইজেশন বিএফআই এর কাছে মানি লন্ডারিং রিলেটেড রিপোর্ট করে, এই 17টা অর্গানাইজেশনকে বলা হয় রিপোর্টিং অর্গানাইজেশন। এটা কোথায় বলা আছে? মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট 2012-তে 12-র সাবসেকশন 2-তে বলা আছে। এরা কারা কারা? ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্স্যুরার, ইন্স্যুরেন্স কোম্পানি, মানি এক্সচেঞ্জার এবং অন্যান্য অন্যান্য কোম্পানি। 4-5টা মনে রাখলেই হবে, এখানে 17টার নাম বলা আছে। 2 নম্বর পার্ট হচ্ছে যে হোয়াট ইজ ইনভেস্টিগেটিং এজেন্সি ইন মানি লন্ডারিং কেস। যদি কোনো মানি লন্ডারিং কেস ক্রিয়েট হয় তাহলে সেই মানি লন্ডারিং কেসটা ইনভেস্টিগেশন করতে পারে কারা? মানি লন্ডারিং কেস ক্যান বি ইনভেস্টিগেটেড বাই দিস ওয়ে:
অ্যান্টি কারাপশন কমিশন করতে পারে, ডিপার্টমেন্ট অফ নার্কোটিক্স কন্ট্রোল করতে পারে, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডি করতে পারে, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন করতে পারে, বাংলাদেশ কাস্টমস করতে পারে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ করতে পারে, ডিরেক্টরেট অফ এনভায়রনমেন্ট করতে পারে। এইটা খুব ইম্পর্টেন্ট, ইনভেস্টিগেশন এজেন্সি অফ মানি লন্ডারিং কেস, এটা খুব পরীক্ষায় আসে। তাহলে রিপোর্টিং অর্গানাইজেশন হচ্ছে 17টা, আর ইনভেস্টিগেটিং অথরিটি হচ্ছে 5-6টা, আপনি নাম বললে হবে, ইট ইজ নট লিমিট টু। যে 17টা আছে এই 17টা লিমিটেড, বাট এজেন্সিগুলি লিমিটেড না, কম বেশি হতে পারে। এবার আসি আমাদের রিপোর্টিং ডিউটিজ স্যার এন্ড এখানে রেসপন্সিবিলিটি। জি, স্যার এখানে ডিউটি এন্ড রেসপন্সিবিলিটিটা কি দরকার আছে? হ্যাঁ, এটার দরকার আছে, এটা দরকার আছে। এই যে রিপোর্টিং অর্গানাইজেশনগুলির আসলে দায়িত্ব কি? রিপোর্টিং অর্গানাইজেশনগুলির দায়িত্ব হচ্ছে ডে বেসিসে বিএফআই এর কাছে রিপোর্ট করা, তারপরে তাদের কোনো এসটিআর এর ইস্যুস থাকলে সেটা করা, তারপরে হচ্ছে যে ডকুমেন্ট রিপোর্ট করবে সেটা 5 ইয়ার্স পর্যন্ত ক্যাপ্ট করা, এবং বিএফআই যদি তারা টাইম টু টাইম বিভিন্ন ডিরেকশন দেয় সেই ডিরেকশনগুলি ফলো করা। এটা হচ্ছে রিপোর্টিং অর্গানাইজেশনের কাজ। আমরা ব্যাংক যেটা করি আর কি সেটা। সো কোয়েশ্চেন নাম্বার 4 ইজ কমপ্লিট। কোয়েশ্চেন নাম্বার 5, ভেরি 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 ইম্পর্টেন্ট। বিএফআইউ কি, তার অথরিটি কি, এবং তারা কি কাজ করে? বিএফআই হচ্ছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ইট ইজ বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে টপমোস্ট অর্গানাইজেশন বা অথরিটি যারা মানি লন্ডারিং বাংলাদেশে ডিল করে, প্রোটেক্ট করে, অ্যাডভাইস করে। অ্যাজ পার প্রভিশন অফ মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট 2012 অ্যান্ড অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট 2009, দ্য মেইন ফাংশন অফ বিএফআইউ আর দ্য বিলো। তবে এখানে একটু এই জায়গাটাতে একটু পড়ে আসি। এই যে বিএফআইউর সৃষ্টির হিস্ট্রিটা কি? Bangladesh Financial Intelligence Unit is the central agency to fight against money laundering, terrorist financing, and financing of proliferations of weapons of mass destruction. Established under the provision of Money Laundering Act 2002, Money Laundering and Prevention Act 2002 এর নিয়ম অনুযায়ী বিএফআই এটা প্রতিষ্ঠিত হয়েছে। তখন এর নাম ছিল অ্যান্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্ট ইন জুন 2002 and renamed as BFIU in জুন 2012। শুরুতে এটার নাম ছিল অ্যান্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্ট, এটা বাংলাদেশ ব্যাংকের একটা পার্ট ছিল। পরে আইন করে এটা 2012 সালে স্বতন্ত্র আলাদা একটা অর্গানাইজেশন হিসেবে দাঁড় করানো হয়েছে, যদিও বাংলাদেশ ব্যাংকেই ভিতরে এর অফিস, বাট এটা আলাদা একটা ডিপার্টমেন্ট হিসেবে কাজ করে, আলাদা একটা ইনস্টিটিউশন, আলাদা একটা অর্গানাইজেশন হিসেবে কাজ করে। এবং এই অর্গানাইজেশন নাম হচ্ছে বিএফআইউ, যেটা 2012 সাল থেকে নামকরণ করা হয়েছে। বিএফআইউ কি কাজ করে? বিএফআইউ প্রথম কাজ করে, অনেকগুলি কাজ আছে, আমরা একটু জাস্ট মনে রাখবো, পরীক্ষার হলে যতগুলি লিখতে পারি লিখবো। ব্রাঞ্চগুলি থেকে তারা সিটিআর এবং এসটিআর রিপোর্টগুলি কালেক্ট করে, সেটা অটোমেটেড হোক যেভাবে হোক, সেগুলি তারা অ্যানালাইসিস করে সেই রিপোর্টগুলি যেগুলি ক্রুশিয়াল মনে করে সেই ক্রুশিয়াল রিপোর্টগুলি রেসপেক্টিভ ডিপার্টমেন্টকে ইনভেস্টিগেশন করার জন্য পাঠায়, যেমন সিআইডি, পুলিশ, অথবা র্যাব, অথবা কাস্টমস অথরিটির কাছে কেসগুলি তারা ক্যারি ফরওয়ার্ড করে সেগুলি ইনভেস্টিগেশন করার জন্য। তারপরে হচ্ছে, তাহলে তিনটা, সিটিআর রিপোর্ট কালেক্ট করে, এসটিআর রিপোর্ট কালেক্ট করে, সেই রিপোর্টগুলি অ্যানালাইসিস করে যদি হায়ার অথরিটি বা গভর্নমেন্ট অথরিটির কাছে দেওয়ার দরকার হয় সেটা দেয়। মানি লন্ডারিং এর গ্লোবালি প্রতিনিয়ত যে চেঞ্জগুলি আসে সেই চেঞ্জগুলির বিভিন্ন ধরনের ডিরেকশন কমার্শিয়াল ব্যাংকগুলিকে প্রোভাইড করে। বিভিন্ন ধরনের সচেতনতামূলক এবং ট্রেনিং ভিত্তিক আলোচনা ব্যাংকগুলির সাথে করে, যাতে তারা বিভিন্ন আপডেটেড দিক নির্দেশনাগুলি পায়। তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল বিভিন্ন স্যাংশন লিস্ট বাংলাদেশে মনিটর করার কথা বলা আছে, যেমন ইউএনসিস রেজুলেশন, এগুলো আমরা পড়বো, ইউএনএসসিআর রেজুলেশন 1267 এবং 1373, আরো রেজুলেশন, ইউএন স্যাংশন সিকিউরিটি কাউন্সিল কর্তৃক রেজুলেশন, অর্থাৎ স্যাংশন স্ক্রিনিংটা, গ্লোবাল রেপুটেশনটাকে এনশিওর করার জন্য স্যাংশন স্ক্রিনিং প্রসেসটা ঠিকঠাকভাবে কাজ করে কিনা, প্রতিটা ব্যাংক করে কিনা সেটা মনিটর করে। বিভিন্ন অর্গানাইজেশনে মানি লন্ডারিং রিলেটেড কোনো ইনভেস্টিগেশনের ইস্যু হলে সেটা ডিল করে। বিদেশি বিভিন্ন এফআইওর ক্ষেত্রে, অর্থাৎ অন্যান্য দেশের মানি লন্ডারিং সিনিয়র অথরিটির সাথে কমিউনিকেশন রক্ষা করে। তারপরে হচ্ছে উম, বাংলাদেশের মানি লন্ডারিং এর সর্বোচ্চ সংস্থা হিসেবে বিদেশি বিভিন্ন অর্গানাইজেশনে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে, যেমন এগমন্ট গ্রুপে কাজ করে, তারপরে এফএটিএফ এর সাথে, এপিজির সাথে বিভিন্ন ধরনের কোলাবোরেশন রিলেটেড কাজ করে। এই হচ্ছে বিএফআইউর
কাজ, রেসপন্সিবিলিটি। তাহলে সিটিআর রিপোর্ট নেয়, এসটিআর রিপোর্ট নেয়, এগুলি ফার্দার ইনভেস্টিগেশন করে সিনিয়র ম্যানেজমেন্টের কাছে পাঠানো দরকার হলে পাঠায়, বিভিন্ন ব্যাংকগুলিকে আপডেটেড এএমএল রিলেটেড ইনফরমেশন প্রোভাইড করে, বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন গ্লোবাল এএমএল রিলেটেড প্ল্যাটফর্মে সম্পৃক্ত থাকে। তারপরে হচ্ছে ট্রেনিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ব্যাংকগুলিকে দিক নির্দেশনা প্রদান করে, ব্যাংকগুলির সাথে বা বিভিন্ন অর্গানাইজেশনগুলির সাথে এমওইউ সাইন করে, এবং বিভিন্ন ধরনের ট্রেনিং এর অ্যারেঞ্জমেন্টের সাথে সম্পৃক্ত থাকে। অথরিটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিজ অফ বিএফআইও। অথরিটি মানে বিএফআইও কি কি কাজ করতে পারে, মানে কোন কোন ক্ষমতা দেখাতে পারে। তারা বিভিন্ন ডেটা অ্যানালাইসিস করে, তারপরে যদি কোনো ডেটা ভুল থাকে অথবা বাংলাদেশ ব্যাংক বিএফআইও কোনো ইনস্ট্রাকশন দিলে সেটা যদি আমরা ঠিকঠাক করে পালন না করি, তাহলে জেল জরিমানা করারও ইস্যু রাখতে পারে। যেমন an order may be issued of an reporting organization to suspend or freeze transaction of any account for maximum 7 times by 30 days each if there are reasonable grounds। কোনো অ্যাকাউন্ট ফ্রিজ করা, কোনো অ্যাকাউন্ট সাসপেন্ড করা, কোনো অ্যাকাউন্টের ইনফরমেশন প্রোভাইড করা, কোনো অ্যাকাউন্টের কোনো ইস্যু ক্রিয়েট হলে সেই অ্যাকাউন্টের এগেনস্টে ফাইন করা, এই সকল অ্যাক্টিভিটিস তারা করতে পারে। তারা কন্ডাক্ট অনসাইট সুপারভিশন এবং অফসাইট সুপারভিশন করে, বিভিন্ন ধরনের রিপোর্টিং, বিভিন্ন ধরনের ডিরেকশনস এবং বিভিন্ন ধরনের মনিটরিং কাজও তারা প্রোভাইড করতে পারে। ইফ রিপোর্টিং অর্গানাইজেশন ফেল টু প্রোভাইড উইথ দ্য রিকোয়েস্টেড ইনফরমেশন, যদি ঠিকঠাক করে না দিতে পারে, তাদের ফাইন করার ক্যাপাবিলিটিও তারা তারা দিতে পারে। তার মানে কাস্টমার অ্যাকাউন্ট ফ্রিজ করা, ব্যাংককে ফাইন করা, তারপরে হচ্ছে ব্যাংকের বিভিন্ন ইনভেস্টিগেশনে সম্পৃক্ত থাকা, কাজগুলি তাদের অথরিটির মধ্যে পড়ে। এই অথরিটি, এগুলি অত ভালো করে পড়ার দরকার নাই, মানে অথরিটিটা মোটামুটি আপনি জেনে শুনে 4-5টা অথরিটি মনে রাখলে হবে। রেসপন্সিবিলিটিগুলি আমি যেটা বলেছি, অথরিটি ফাইন করার ইস্যুটা, তারপরে অ্যাকাউন্ট ফ্রিজ করার ইস্যুটা, তারপরে কোনো ইনভেস্টিগেশন ইস্যু হলে অফসাইট সুপারভিশনের ইস্যুটা, তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে কোলাবোরেশনের ইস্যুটা, মোটামুটি আপনি দিলেই অথরিটির কাজটা কমপ্লিট হয়ে যাবে। দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ক্লাস। 1 থেকে 5 পর্যন্ত আমরা শেষ করেছি। নেক্সট ক্লাসে আমরা 6 থেকে পরের অংশটুকু শেষ করবো ইনশাল্লাহ। ক্লাস ঠিক আছে? বুঝতে পেরেছেন? 1 থেকে 5 পর্যন্ত যা আমরা আলোচনা করেছি মোটামুটি আসলে বুঝে লিখতে পারবেন না? যদি আরেকবার রিভিউ করেন, রাকিব পারবেন না? ভাই, স্যার। জি। জি ইনশাল্লাহ পারবো। আমি এখানে অ্যাড করি, সেটা হচ্ছে আমি তো জানি যে আপনি এই সাবজেক্টের মাস্টার টিচিং বাংলাদেশ, সুতরাং এই সাবজেক্ট না বোঝার কোনো কারণ দেখি না আমি। ইনশাআল্লাহ সাবজেক্টে আমরা সবাই ভালো করি। ওকে, ইনশাল্লাহ, নো ইস্যুস। আমরা 1 থেকে 5 পর্যন্ত পড়েছি। মানে আমি সিনোপসিসটা গ্র্যাজুয়ালি শেয়ার করে দিব রাতে, আজকে না হলে কালকে। আপনারা আস্তে করে নোট এবং গাইডলাইনটা দুইটা একসাথে মিলিয়ে পড়ে নিলে আপনাদের জন্য ভালো হবে। বাট এখানে একটা জিনিস একটু বলে রাখি, অনেকেই মনে করছেন বাংলা পরীক্ষা দিবেন, বাট এই পরীক্ষাটা বাংলা দিতে পারেন, নো ইস্যু। কিন্তু আপনি যদি ইন ফিউচারে মানি লন্ডারিং রিলেটেড ইস্যুসগুলিতে প্র্যাকটিসটা তো ইংরেজিতে থাকে, সেজন্য একটু দেখে শুনে ইংরেজিতে পরীক্ষা দিলে ভালো হয়। বাট এটা এমন না যে আপনি ইংরেজি না দিলে হবে না, বাংলা দিতে পারেন, নিজের মতো করে লিখে দিতে পারেন। বাট ইংরেজিটা দিলে আপনি একটু বেনিফিটস পাবেন ইন ফিউচারের জন্য, মানে আপনার টার্মসগুলি মনে থাকবে, কনসেপ্টগুলি মাথায় ক্লিয়ার হবে, কোনো জায়গায় ডেমনস্ট্রেটেড করতে গেলে সেটা ইজি ওয়েতে করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।